ডুরান্ড কাপে ডার্বি এবার তো মোহনবাগানে ফিরতেই হবে, ওয়ার্ল্ড কাপ শেষ। তবে তার আগে একটা কথা বলে দিই আপনাদের সকলের জন্য, সেটা হচ্ছে যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেটা সেইভাবে অ্যাক্টিভ ছিল না। তো সেই গ্রুপটাকে অ্যাক্টিভ করার চেষ্টা করা হচ্ছে। প্রচুর নতুন মোহনবাগান সমর্থক ওখানে জয়েন করেছেন এবং ওই চ্যানেলে আপনারা আমার ভিডিও তো জানেন, একটা পার্টিকুলার সময়ের আগে আমি দিতে পারি না। অনেক সময় ধরুন আমার ভিডিও শেষ হওয়ার পরই নতুন কোনো আপডেট এলো, সেটা আমার পক্ষে ভিডিও দেওয়াটা সম্ভব হয় না। কিন্তু ওই গ্রুপে আপনি ম্যাক্সিমাম আপডেট পেয়ে যাবেন, সবার আগেই বলতে পারেন পেয়ে যাবেন। তো যারা যারা আপডেটেড থাকতে চান, ওই গ্রুপের সাথে যোগ হতে চান, আমি প্রবীর বাবু আজকে যদি ভিডিওয়ে কমেন্ট করলে, বা আমি প্রবীর বাবুকে পার্সোনালি বলে দেবো, যদি কমেন্ট করেন আমি ওনার কমেন্টটা পিন করে দেবো। প্রবীর বাবুর সঙ্গে আপনারা যোগাযোগ করবেন, আপনার নাম্বার প্রবীর বাবুকে দিলে আপনাকে প্রবীর বাবু অ্যাড করে নেবেন। উনি হচ্ছেন ওই গ্রুপের অ্যাডমিন, আমাদের সিনিয়র মোস্ট সদস্য প্রবীর কুমার ব্যানার্জি। উনি এই গ্রুপটা চালান এবং চালাবেন। এবার চলে আসি ডুরান্ড ডার্বি। শুনেই বুকের মধ্যে একটুখানি ছ্যাঁত করে উঠছে। তার কারণ হচ্ছে আমি মোহনবাগানের কলকাতা লিগের দুটো ম্যাচ দেখেছি। একটাতে জুনিয়র প্লেয়াররা খেলেছিল, একটাতে সিনিয়র জুনিয়র মিলে খেলেছিল। এবার প্রথম ম্যাচ থেকে প্লেয়ার সারা বছর কীরকম খেলবে সে সম্পর্কে কোনো ধারণা করা যায় না। প্লেয়াররা অনেক ছুটি কাটিয়ে বলতে পারেন ফুটবলের থেকে দূরে থেকেই কিছুটা তারা আবার ফিরে এসছে প্র্যাকটিস করতে, ধীরে ধীরে তারা ফর্মে ফিরবে। এই সব বিষয় আমি জানি, তাও জেনে আমি যে জিনিসটা বলছি সেটা হচ্ছে ডার্বিতে কিন্তু আর বেশি দিন বাকি নেই। এবং যেরকম এটাও সত্যি যে প্লেয়াররা একদম প্রথম মাঠে নেমেছে সেইভাবে পারফর্ম করতে পারছে না, তার সঙ্গে এটাও সত্যি যে আমাদের হাতে সময় ভীষণ কম। তার মধ্যে কতটা তারা ফর্মে ফিরতে পারবে এটা অবশ্যই একটা চিন্তার বিষয়। প্রথম যে ম্যাচটা আমি কলকাতা লিগের দেখেছিলাম, সেখানে জুনিয়র প্লেয়ারদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং দেখেছিলাম, খুব ফাস্ট ট্রানজিশন দেখেছিলাম। মানে একটা প্র্যাকটিস করা দল বা পরিণত দল যেরকমভাবে খেলে তারা কিন্তু সেইভাবেই খেলেছিল। তাদের যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে তারা ফিনিশ করতে পারছিল না। খেলাটা তারা ড্র করেছিল, কিন্তু খেলায় তারা জেতার মতো প্রচুর সুযোগ পেয়েছিল, কিন্তু সেই সুযোগগুলোকে তারা কনভার্ট করতে পারেনি। এইটা ছিল জুনিয়রদের প্রবলেম। তাছাড়া খেলার দিক দিয়ে বিচার করলে কিন্তু তারা পুরো ডমিনেট করে খেলেছিল। পরের খেলাটা কিন্তু সেরকম হয়নি, প্রচুর মিস পাস হয়েছিল। সিনিয়র প্লেয়ারদের খেলার মধ্যে জড়তা দেখা গেছিল, গোলের মুখ সিনিয়র প্লেয়াররা খুলতে পারেনি। প্রচুর সুযোগ পাওয়া সত্ত্বেও রাহুল বেকের মতো প্লেয়ার ফাঁকা গোলে বল প্লেস করতে পারেনি। রাহুল বেকে বেশ কিছু হেডও করেছিল, একটাও তিন কাঠির মধ্যে রাখতে পারেনি। লিস্টন শট নেওয়ার মতো পজিশনে পৌঁছতেই পারেনি। মনবীর দু একটা সুযোগ পেয়েছিল, সেটাকেও ঠিকভাবে কাজে লাগাতে পারেনি। সাহাল এবং থাপার খেলার মধ্যে যেটা দেখা যাচ্ছিল, সাহাল থাপা যখন নিজেদের মধ্যে খেলছিল তখন তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং লক্ষ্য করা যাচ্ছিল, কিন্তু জুনিয়র প্লেয়ারদের সঙ্গে তারা কিছুতেই তাল মেলাতে পারছিল না। বরং বিশাল কাইট দু তিনবার আউটিং করে শিওর গোল 1:1 বাঁচিয়ে দিয়েছিল। তো বুঝতেই পারছেন যে আমাদের মেইন টিমের প্লেয়াররা কিন্তু সেইভাবে এখনও ফর্মে ফেরেনি। খেলাটা রবিবার দিন হয়েছে, কালকে সোমবার, আজকে মঙ্গলবার, আর সামনে বলতে পারেন 2 থেকে 3টে দিন রয়েছে। মানে এক সপ্তাহ প্র্যাকটিসের মধ্যে তাদেরকে ফর্মে ফিরতে হবে। তার সঙ্গে আরও বড় প্রবলেমের বিষয় এটাই যে ইস্ট বেঙ্গল টিম ঠিক কী অবস্থায় আছে, কতটা ফর্মে আছে সে সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। এবং লাস্ট ম্যাচে কোচকেও দেখা গিয়েছিল, তিনি সব কিছু নোট করেছেন, প্লেয়ারদের কী সমস্যা হচ্ছে কী না হচ্ছে সব কিছু তিনি বসে ভিআইপি বক্স থেকে নোট করছিলেন, এবং তিনি ম্যাক্সিমাম প্লেয়ারের খেলাটা দেখতে চেয়েছিলেন। সেই কারণেই সিনিয়র প্লেয়ারদের ঘুরিয়ে ফিরিয়ে একজনকে তুলে আর একজনকে এইভাবে সকলকেই প্রায় নামানো হয়। কিন্তু ডার্বিতে চিন্তার বিষয় একটাই, অ্যান্টোনিও লোপেজ হাবাস তিনি অপোনেন্ট টিমে আছেন, তিনি ডাগ আউটে থাকুন না থাকুন, স্পেনে বসে থাকুন, তার ইনপুট থাকবে এবং তার ইনপুটগুলো সবসময় মারাত্মক। তবে এটাও বলতে হয় যে এই ডার্বি দিয়ে কিছু বিচার করা যাবে না, কারণ টিমগুলো প্রপার প্রস্তুত হওয়ার আগেই এই ডার্বিটা হচ্ছে। ফলে এই ডার্বির কী রেজাল্ট হলো সেটা দিয়ে আপনি বুঝতে পারবেন না যে বছরের কোন টিম স্ট্রং হয়েছে। এই টিমটা এই খেলাটা একটু বলতে পারেন
মানে ওই কপালের হাতে দুটো টিম নিজেদের মতো করে খেলার চেষ্টা করবে, কেউ জিতবে কেউ হারবে এরকম সিচুয়েশান, কেউ এগিয়ে কেউ পেছিয়ে বা কোনো টিম পুরো শক্তি দিয়ে নামছে জান লড়িয়ে দিয়ে খেলবে, সেই সিচুয়েশানটা হবে না। মুখে যতই বলুক না কেন প্লেয়াররা তারা জান লড়িয়ে দেবে, কিন্তু তাদের ফিটনেসটাও তো ফ্যাক্টর, জানটা লড়াবে কোত্থেকে? ফিটনেসটা না থাকলে তারা কিভাবে কনভার্ট করবে, কিভাবে একটা ভালো মুভ করবে? তো ডার্বির আগেই প্রত্যেকটা প্লেয়ারকে ফিট করে তোলাটাই নতুন কোচের কাছে একটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে। এবার আসে আপনাদের প্রশ্নগুলোয়। ডুরান্ড কাপ নিয়ে আপনারা প্রশ্ন করেছিলেন, ডুরান্ড কাপ কোথায় দেখানো হবে? ডুরান্ড কাপ সোনি লিভ অ্যাপে দেখানো হবে এবং সোনির কোনো একটা চ্যানেলে দেখানো হবে, সেটা এখনও জানতে পারিনি। আমিও চ্যানেল সাবস্ক্রাইব করেই দেখব, সোনি সাবস্ক্রাইব করে হয়তো দেখব না। তো আমি জানতে পারলেই আপনাদের ভিডিওর মাধ্যমে এটা জানিয়ে দেবো। ম্যাচের টিকিট নিয়ে অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে ম্যাচের টিকিট কোথায় কিভাবে পাবো। দেখুন, অফলাইন টিকিটের খবরটা এখনও পাওয়া যায়নি। অনলাইন টিকিট কিন্তু বুক মাই শোতে দেওয়ার কথা, কাল রাত্রি পর্যন্ত আমি দেখতে পাইনি। আশা করি আজকে থেকে তারা বুক মাই শোতে অনলাইন টিকিটগুলো ছেড়ে দেবে। তবে যেটা এক্সপেক্টেড প্রত্যেকবারই হয়, ডুরান্ড কাপ কিন্তু পুরো টিকিট ছাড়ে না, মানে ডুরান্ড কাপ নয়, মানে ডুরান্ড কাপের কমিটি। ফলে টিকিট নিয়ে একটা হাহাকার দেখা যায় এবং গ্যালারি পুরো ভরবে না, কারণ তারা প্রচুর লোককে টিকিটগুলো গিফট করে, তারা আদৌ মাঠে আসে না। অনেক জায়গায় পুরো গ্যালারির অংশটা খালি থাকে, অথচ যারা প্রকৃত সমর্থক দেখতে যেতে চায় তারা টিকিট পায় না। এই প্রবলেমটা তো রয়েছেই। এছাড়া অনেকে আমায় বারবার জিজ্ঞেস করেছিলেন কলকাতা লিগের কথা। কলকাতা লিগ যদি আপনারা কেউ দেখতে চান তাহলে নাম্বার 10 স্পোর্টস, 10 স্পোর্টস কিন্তু নয় যে 10 স্পোর্টস আপনারা টিভিতে দেখেন সেটা নয়। নাম্বার 10 স্পোর্টস বলে একটা অ্যাপ আছে, ওটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। 149 টাকা দিয়ে খেলাটা দেখতে হবে এবং সারা বছরের পাস। এর নিচে কোনো সাবস্ক্রিপশান এখনও পর্যন্ত নেই। আর যারা মনে করছেন না আমি টাকা দিয়ে ওই নিয়ে সাবস্ক্রিপশান নেবো না, কারণ ওই সময় আমি অফিসে থাকি, খেলা দেখতে পাবো না, খেলা দেখার সুযোগ নেই, তাহলে আমি প্রত্যেকটা ম্যাচে লাইভ কমেন্ট্রি করার চেষ্টা করি। আমার চ্যানেলেই আপনারা দেখতে পাবেন, দেখতে তো পাবেন না, শুনতে পাবেন, এবং আগেকার দিনের মতো রেডিওয়ে শুনে যেভাবে খেলা আমরা উপভোগ করতাম তারই একটা চেষ্টা আমি করছি। মোহনবাগানের 6th ফরেনার নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে আদৌ আসছে কিনা। আমি আগের ভিডিওতেই জানিয়েছিলাম যে ক্রমশ উজ্জ্বল হচ্ছে আসার সম্ভাবনা। মার্কাস মার্গুলা আবার টুইট করে জানিয়েছে যে হ্যাঁ, কথাবার্তা ফাইনালের দিকে এগোচ্ছে, 6th ফরেনার আসার সম্ভাবনা প্রায় কনফার্ম হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যেই হয়তো আপনারা এই খবরটা পেয়ে যাবেন, এখনও যা সিচুয়েশান। আবার উল্টো দিকে মোহনবাগানের তরফ থেকে রবসান রবিনোকেও হ্যাপি বার্থডে ইত্যাদি জানানো হচ্ছে। তো একটু বিষয়টা জটিল হয়ে আছে, কার বদলে কিভাবে কি হবে, রবসান 7th ফরেনার হবে কিনা, এই বিষয়টা যতক্ষণ না নতুন প্লেয়ার আসছে, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ম্যানেজমেন্টের তরফ থেকে করা হচ্ছে, এটা বোঝাটা মুশকিল। অনেকে ড্রাজিচের কথা বলছিলেন, আমার কাছে যা খবর আছে ড্রাজিচ কিন্তু চলে এসছে। এরপর মোহনবাগানের টিম কেমন হলো, তারা কতটা প্রস্তুত হলো, টিমটার পোটেনশিয়াল কী আছে, এখন কি খেলছে বড় কথা নয়, ভবিষ্যতে তারা কীরকম খেলতে পারে বা কতটা সফল হতে পারে, এসব নিয়েই ভিডিও এরপরে আসতে থাকবে এক এক করে। তো এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।